দেখুন, ফার্স্ট অফ অল প্রিম্যাচিওর আলাপ করে তো লাভ নেই, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। অর্থাৎ আমি যদি ভার্ডিক্ট না পাই তাহলে তো আমি অ্যাসেট পাবো না, তাই না? তাহলে যার তার সম্পদ তার কাছেই থাকবে। কাজে আমাকে এখন যেটা করতে হবে, আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে, কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে, বাংলাদেশে সেভাবে হয় না, সেটা হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয়, সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে, এবং কেস বাই কেস হবে। এটা কোনো মানে হোলসেল হবে না, এটা প্রত্যেকটা। না, উদ্দেশ্য তো অবশ্যই টাকা ফেরত আনাই, এবং তারাও জানে, সেটা আমরাও জানি। আমরা টাকা ফেরত চাই এবং তারা টাকা ফেরত দিতে চাইবে, কিন্তু সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এটাকে ডিটারমিন করতে হবে কোর্টে। কোর্ট উইল ডিসাইড যে আমরা যে দাবিটা করছি সেই দাবিটার মেরিটটা ঠিক আছে কিনা, এবং কোর্ট যদি আমাদের পক্ষে হয় তাহলে হবে। আবার আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলেও সেটা একটা উপায়, সেটা হতে পারে। বাট এটা ডিপেন্ড করবে নেগোসিয়েশনের উপর। যদি সেই রুটে সরকার যেতে চায় তাহলে তখন দুই পক্ষের লয়াররা বসে এটাকে ঠিক করবে সাধারণত। এখানে না, আমাদের তৎপরতা তো আছেই। আমাদের থেকে আমরা তথ্যপাত্র করেছি, আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে যে আমি চাচ্ছি তোমরা আমাদেরকে সহায়তা দাও, এবং আমরা সেখানে তাদেরকে বিভিন্ন সম্পদের তথ্য দিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে কত টাকা লুট করা হয়েছে, কোন ব্যাংক থেকে কি হয়েছে ইত্যাদি তথ্য দেওয়া হচ্ছে। সেটার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে দ্যার ইজ এনাফ এভিডেন্স আছে টু প্রসিড ফার্দার, তখন তারা অ্যাটাচমেন্টে যায়। তৎপরতা তো চলমান, এবং আমাদের রিকোয়েস্টও আমাদের এখান থেকে যাচ্ছে, নতুন রিকোয়েস্ট যাচ্ছে। সেই রিকোয়েস্টের ভিত্তিতে তারা কার্যকলাপ করবে আমাদের আশা করি। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিকোয়েস্ট এখনো খুব বেশি দেশে পাঠানো হয়নি, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন পর্যায়ে আছে, আমাদের সাথে ইন্টেন্সিভ ডিসকাশন। সত্যিকার অর্থে আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দুটো জিনিস এখানে, একটা হচ্ছে যে ইউকেতে আমাদের সাথে যোগাযোগটা টেকনিক্যাল লেভেলে অনেক গভীর। 2 নম্বর হচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সহায়তাও দিচ্ছে, এই ডকুমেন্ট প্রিপারেশনেও তারা সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছে আমাদেরকে। ঢাকাতে থেকে তারা 6 মাসের জন্য এসে এখানে সহায়তা দিচ্ছে আমাদেরকে। তো এটা সব দেশ দিচ্ছে না, এটা সাধারণত অন্যান্য দেশ দেয়ও না। ইউকে এবং আমেরিকা এটা দিয়ে থাকে। তো এর মধ্যে আমেরিকা তো একটু অন্য রকমের পরিস্থিতি, নতুন সরকার এসছে, তারা এখন নিজেদেরকে গুছিয়ে উঠতে পারে নাই, ওই বিভিন্ন ডিপার্টমেন্টে এখনো নতুন লোক আসে নাই। তো এই কারণে যেটা আগে আমরা অনেকখানি এগিয়েছিলাম, সেটা সেভাবে আমরা এগুতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টও চাইলে পরে পরবর্তীতে এই ব্যক্তিদের সম্পদ যে কোনো দেশেই থাকুক না কেন সেখানে তারা অ্যাটাচ করতে পারবে। আমাদের লয়াররাও মানে ইন্টারন্যাশনাল, আমাদের বলবো না, ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো খুবই উৎসাহী বাংলাদেশের সাথে কাজ করতে। তারা ইভেন প্রপোজালও নিয়ে আসছে, 50 থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত তারা বিনিয়োগ করতে রাজি আছে এই অ্যাসেট রিকভারিতে। এবং তারা এটা তাদের লক্ষ্য হচ্ছে যে তারা মনে করে যে তারা এই টাকা বিনিয়োগ করলে পরে তাদের টাকা উঠে আসবে এবং আমরাও আমাদের বড় একটা অংশ ফেরত পেয়ে যাব। আমরা একটা করতে পারি, আরেকটা হচ্ছে যে তারাই তাদের ফান্ড নিয়ে আসতে পারে। এটা দুটোই আমরা প্রক্রিয়াগতভাবে আমরা মানে খোলা রেখেছি, যে আমরা একটা ফান্ড করব অথবা এবং তারাও তাদের ফান্ড নিয়ে আসবে। তো তারা তাদের ফান্ড নিয়ে আসলে পরে সুবিধা হলো যে আমাদের আপফ্রন্ট কোনো টাকা খরচ করতে হলো না, তারাই খরচ করবে, এবং পরবর্তীতে টাকা উদ্ধার হলে পরে একটা সার্টেন পার্সেন্টেজ, হয়তো সেটা 15% হতে পারে, 20% হতে পারে, তারা রাখবে, বাকিটা আমাদেরকে দিয়ে দিবে। তো এই ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এটা নেগোসিয়েশনের ব্যাপার, এবং কত টাকা উদ্ধার করতে পারে তার উপর ডিপেন্ড করবে। টাকার উদ্ধার যদি বেশি হয় পার্সেন্টেজ কমে আসবে, আর টাকার উদ্ধার যদি কম হয় পার্সেন্টেজটা একটু বেশি হয়। এটা তো কোইন্সিডেন্টাল হলেও এটা দৃশ্যমান, যে যখনই আমি লন্ডনে যাই তখনই
এই এই অ্যাটাকটা হয়। এবং এটা এটা কি প্রমাণ করে? অর্থাৎ প্রমাণ করে যে তারা তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে এবং চেষ্টা কিছুটা সফলও হয়, কারণ আপনারা তখন দৃষ্টিটা আমার দিকে নিয়ে আসেন। তো যাই হোক, আমি তো আমার যে স্টেটমেন্ট সেটা খুব পরিষ্কারভাবে দিয়েছি যে এটা এক নম্বর, এখানে এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই, অ্যাবসলিউটলি পজিটিভলি নাথিং, এবং ইস্যুটা ইরেলিভেন্ট। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা, এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আই উইল লুক ইনটু যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। এটা এটা একেবারে রেজাল্টগুলো প্রায় আমাদের কাছাকাছি হয়েছে। হয়তো আমরা মনে করেছিলাম যেটা 87% হবে, হয়তো 92% হয়েছে এনপিএল, বা হয়তো আমরা মনে করেছিলাম যে 48-49 হবে, সেটা হয়তো 45 হয়েছে। এরকম একটু ছোটখাটো ভ্যারিয়েশন আছে, বাট কোয়ালিটেটিভলি মোটামুটি আমরা ইন দ্য সেম বল পার্ক। এখন পরবর্তী ধাপ হচ্ছে যে, যেমন আমরা প্ল্যান করছি যে কিছু ব্যাংকে একীভূত করা, ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। এখানে যেটাই শেষ হয়ে গেল তা নয়, পৃথিবীর অন্যান্য দেশেও আছে, আমাদের একটা পুরো ডিপার্টমেন্টই থাকবে যার ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট। তাদের কাজই হবে যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, সেটাকে তার আগেই এটাকে করে নেওয়া, কন্ট্রোল নিয়ে সরকারিকরণের মাধ্যমে তাদেরকে হয় একীভূত করা, লিকুইডেট করা, বা যেটাই করা হোক সেটা করা। দেখুন, এগুলো তো চলমান প্রক্রিয়া। ধরেন পৃথিবীর অন্য সব দেশে এগুলো সবসময় হয়ে আসছে, এবং এটা যে কোনো কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার বা ট্রেজারি বা ফাইন্যান্স মিনিস্ট্রি একসাথে এই কাজটা করে থাকে সাধারণত, কারণ এখানে সরকারের অর্থ লাগে যেটা সরকার দেয়। তো এটার সরকার পরিবর্তন, নতুন সরকার আসবে, আমরা আশা করব যে তারাও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হবেন এবং এই প্রক্রিয়াকে চলমান রাখবে। এটাই তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থনীতিকে চলমান রাখতে হবে, ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখতে হবে। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। শেয়ার হোল্ডার যারা ছিল ইসলামী ব্যাংকে, তাদেরকে তো তারা কিছু না কিছু কম্পেনসেট করেছিল সেই সময়। সেটা ইসলামী ব্যাংকই ছিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছিল, সেটা আমি জানি না এসআইবিএল কি হয়েছে, কিন্তু কিছু না কিছু, কোনো না কোনো ভাবে কিছু না কিছু হয়েছিল সেই সময়টা। সেটা নিয়ে আমরা তো টানাপোড়েন করবো না। এখন তো যেভাবে দলিল যার কাছে ওনারশিপ আছে সেটাকে আমরা অ্যাড্রেস করবো, সেটাকেই করা হবে। এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো, আপাতত কোনো চিন্তার কারণ নেই। আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি, আমরা বিভিন্নভাবে দেখবো। এখানে ব্রাঞ্চ হয়তো কিছু বন্ধ হবে, অন্য জায়গায় ব্রাঞ্চ খুলবে। দেয়ার আর ওয়েজ টু অ্যাড্রেস ম্যান পাওয়ার, তাই না? আমরা হয়তো শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো, গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো, তো আমরা রিডিপ্লয় করবো।